ক্যালিফোর্নিয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য। 1850 সালে যুক্তরাষ্ট্রের 31তম অঙ্গরাজ্য হিসেবে এটি অন্তর্ভুক্ত হয়। জনসংখ্যায় ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের বৃহত্তম অঙ্গরাজ্য এবং আয়তনে এটি যুক্তরাষ্ট্রের তৃতীয় অঙ্গরাজ্য। ক্যালিফোর্নিয়াকে প্রকৃতি রাজ্যের রাজকন্যা বলা হয়। এখানকার মানুষের বসবাস প্রকৃতির সঙ্গেই। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতি বছর নানান দেশ থেকে ছুটে আসেন অসংখ্য পর্যটক। ব্যয়বহুল এই যান্ত্রিক শহরের মানুষগুলোও যন্ত্রের মতো তাদের জীবনযাত্রা। যান্ত্রিক শহরের মানুষের মনও যান্ত্রিক মেশিনের মতোই। আমেরিকার সবথেকে বড় বিমানবন্দর হলো ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর, যা কলোরাডো রাজ্যে অবস্থিত। এটি আয়তনের দিক থেকে যুক্তরাষ্ট্রের বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর। ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপত্য শৈলীর জন্য বিখ্যাত। এর ছাদ তিব্বতী তাঁবুর মতো দেখতে, যা রকি পর্বতের অনুকরণ করে তৈরি করা। এই বিমানবন্দরের প্রায় 100টিরও বেশি গেট রয়েছে এবং 3টি টার্মিনাল, আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ যাত্রীদের জন্য। টার্মিনাল সি দিয়ে বের হয় রিচার্ড। তার সুবিস্তৃত সুঠাম দেহের পিছন থেকে আবছা আবছা আচ্ছাদিত হয় মার্শাল আর্ট দৈহিক গঠনের দুই পুরুষ, রিচার্ডের বিশ্বস্ত কালাচান আর মানিক চান। টার্মিনালের প্রধান ফটক পেরিয়ে পার্কিং লটের অভিমুখী হলে পিছন থেকে ভেসে আসে কারোর উচ্ছ্বাসিত কণ্ঠস্বর, যেন নিজের সম্পূর্ণ হুজুগ পুরুষালী রুক্ষ কণ্ঠস্বর ঢেলে দিয়েছে। রিচার্ডের অভিব্যক্তি অত্যন্ত স্বাভাবিক। ভিনদেশী হয়েও নতুন জায়গায় এসে এভাবে কারোর মুখে নাম শুনেও তার অভিব্যক্তিতে কিঞ্চিত উৎকণ্ঠা প্রতিফলিত হয়নি। সাধারণ চিত্তে পিছন ফিরে রিচার্ড এক কোট স্যুট পরিহিত পোস্টলোকের আনন্দিত অবয়বে দৃষ্টিকোণ হলো। হাতে বিশাল বড় ব্ল্যাক রোজের ফ্লাওয়ার বুকে। তার পাশেই ডজনখানেক কালো পোশাকধারী লোক দাঁড়িয়ে আছে। সকলের শার্টের অন্তরালে গোজা গান কবজের মেশিন। লোকটি দুহাত ছড়িয়ে এগিয়ে আসলো রিচার্ডের দিকে। চোয়াল ঝুলে যাচ্ছে প্রসারিত হাসির কারণে। লোকটির রত্ন ছায়া রিচার্ডের পায়ের উপর পড়তেই অগ্রিম বার্তা হিসেবে রিচার্ড হাত উঁচিয়ে থামিয়ে দেয় লোকটিকে। ক্লিন শেভের কারণে ধারালো চওড়া তামুক স্টিলের নতুন পাতিলের নিম্ন অংশের ন্যায় চকচক করছে। চুপসে যাওয়া মুখ নিয়ে থেমে যায় লোকটি, তবে খাদে নামে না কণ্ঠ। সেই উচ্ছ্বসিত স্বর কলস্বর থেকে আবারও সন্নিহিত থেকে বলল, ওয়েলকাম ওয়েলকাম ক্রাইম লর্ড। থেমে রিচার্ডের দুপাশে রক্ষা কবচ আর বাজ পাখির চোখে তাকিয়ে থাকা ন্যাশো আর লুকাসের দিকে তাকালো লোকটি। পরপর ওদের শক্ত চিবুকের বিপরীতে আন্তরিক হাসি দিয়ে ফুলের বুকে লুকাসের হাত দিল লোকটি। রিচার্ড লোকটির কাজে ক্ষিপ্ততা প্রকাশ করলো, তবে লুকাসের উপর ফুল হাতে নেওয়ার জন্য কণ্ঠে কাঠিন্য বজায় রেখে কাট গলায় বলল, Don't you know that? I don't like flower? রিচার্ডের ব্যস্ত বিদ্যুৎ বেগী চাহনি দেখে গলা শুকিয়ে এলো লুকাসের। এক মুহূর্ত ব্যয় করে না লুকাস। পাশের ওয়েস্টবিনে ব্রুকে ফেলে দিল। লোকটা ভিতরে ভিতরে কিছুটা অপমানিত বোধ হলেও আমলে নিল না তেমন। রিচার্ডের দর্শন পেয়েই সে মহা খুশি। শুধু তেরছা নজরে তাকিয়ে দেখলো গার্ডরা দেখলো কিনা। লোকটা তাকানোর সাথে সাথে গার্ডগুলো মাথা নিচু করে ফেলে। এবার কিছুটা হলেও লজ্জায় স্তম্ভিত সে। Where's the car? অবমূল্যায়িত মানুষটা মনের ভিতরের কষ্ট, ক্রোধ ও হতাশা বিজয়ে পরিবর্তিত হয়। বিজয়ের হাসি দিয়ে অতি উল্লাসে বলল, ওই যে গাড়ির পিছনে বসো, আমার পছন্দের ব্ল্যাক শার্ক। আঙুলের দৃষ্টি অনুসরণ করে তিনজনই তাকালো সেদিকে। প্রধান ফটকের অভিমুখে দাঁড় করানো একটা বিলাসবহুল স্পোর্টস অ্যাক্টিভিটি, খুব আকর্ষণীয় ডিজাইন এবং শক্তিশালী পারফরমেন্সের BMW X6। ধরিত্রী তখন আধারে তলিয়ে গিয়েছে। সোডিয়ামের আলোতে BMW এর বিখ্যাত কিডনি গ্রিল, যা BMW এর কিডনি আছে আবার
সোডিয়ামের আলোতে বিএমডব্লিউর বিখ্যাত কিডনি গ্রিল, যা গাড়িটার চেহারা আক্রমণাত্মকভাবে ফুটিয়ে তুলেছে। ঝোপের আড়ালে উত পেতে থাকা ব্ল্যাক প্যান্থারের মতো শিকারী নজরে জ্বলে আছে এলইডি হেডলাইট। বডিতে মডিফাইড আধুনিক ও অভিজাত্যপূর্ণ স্টিম লাইন্ডনে কি এখানে স্পন্সর করছে জিনিসগুলো, এত বর্ণনায় কে দেয়। বডিতে মডিফাইড আধুনিক ও অভিজাত্যপূর্ণ স্টিম লাইন্ডে রিচার্ডের কোমরে এঁটে থাকা ব্ল্যাক লেদারের বেল্টে স্টিলের অংশে প্রতিবিম্বি পড়তেই প্রতিফলিত হতে থাকে। রিচার্ড ব্যগ্র পায়ে হেঁটে গাড়ির অভিমুখে অগ্রসর হয়। লোকটি পিছন থেকে এক প্রকার ছুটে গেল ডোর খুলে দেওয়ার জন্য। রিচার্ড গিয়ে প্যাসেঞ্জার সিটে জায়গা দখল করে নেয়। ন্যাশো ফ্রন্ট ডোরের কাছে গিয়ে ভিতরে ড্রাইভিং সিটে বসে থাকা ড্রাইভারকে ভ্রু উঁচিয়ে বজ্রপাতের মতো গম্ভীর কণ্ঠে বলল, আউট। ড্রাইভার তৎক্ষণাৎ নেমে পড়ল। ন্যাশো গিয়ে বসলো ড্রাইভিং সিটে এবং অপর প্রান্তে লুকাস। রিচার্ড ড্রাগনের ট্যাটু খচিত হাতের তালুতে ট্যাব নিয়ে কিছু অবেক্ষিত করছে। ন্যাশো গাড়ি স্টার্ট দিল। বাতাসের বেগে গাড়িটি স্থান ত্যাগ করলো। এক মুহূর্ত সময় নিল না। এক্সজস্টের বজ্রপাত শব্দে ইতস্তত টের পেল গাড়িটির উপস্থিতি। লোকটি চুপসে যাওয়া মুখ নিয়ে তাকিয়ে দেখলো ধেউ ধেউ করে চলে যাওয়া গাড়িটি। অতঃপর গিয়ে অপর গাড়িটিতে গিয়ে বসে পড়লো। ড্রাইভার সাথে সাথে সামনের গাড়িটির পিছু নিল। গার্ডরাও গিয়ে বসে পড়লো অন্য গাড়িতে। এক এক করে 8টি গাড়ি বের হলো এয়ারপোর্টের অন্তরাল থেকে। উপস্থিত লোকটি হলো ক্যালিফোর্নিয়ার সব থেকে বড় ড্রাগ ডিলার আন্ডারগ্রাউন্ডের। নাম আলাদিন উইলিয়াম। উচ্চতায় অতি ক্ষুদ্র। ইতালিতে ড্রাগসের সকল চালান রিচার্ডের কাছ থেকেই নিয়ে থাকে। তাছাড়াও রিচার্ডের হাত বড় আরও 6টি দেশে লিঙ্ক আপ আছে। ফলস্বরূপ রিচার্ডের মাধ্যমে নিজের ব্যবসায় বিস্তৃতি লাভ করতে পারছে। তাই তো এত তোষামত। রিচার্ডও সকল অস্ত্র আলাদিনের কাছ থেকে নিয়ে থাকে। সেখান থেকে এই চালানেই সারা বছরের চেয়েও অধিক মুনাফা পেয়ে থাকে আলাদিন। মোট কথা, আলাদিন রিচার্ড দুজনেই দুজনের কাস্টমার, ভিন্ন পরিপ্রেক্ষিতে। তবে তাদের মধ্যে পার্থক্যটা রাজা ও প্রজার মতো। বিএমডব্লিউটি প্রতি 5 সেকেন্ডে 0 থেকে 6 মাইল অতিক্রম করে যাচ্ছে। টুইন টার্বোচার্ড ইনলাইনে 6 সিলিন্ডার ইঞ্জিন দ্বারা চালিত গাড়িটি স্বল্প সময়ের মধ্যে গিয়ে থামে একটি রিসোর্টের সামনে। আধুনিকতার কোনো ছোঁয়া লক্ষ্য করা যায় না তেমন বাইরে থেকে রিসোর্টের। রিচার্ডের গাড়ির পরপরই এসে থামে বাকি 7টি গাড়ি। এল সিস্টেমের একতলা রিসোর্টটি সুবিস্তৃত জায়গা নিয়ে তৈরি। মিশরীয় কারুকার্যের ছাপ ফুটে উঠেছে রিসোর্টটিতে। আলাদিন চটজলদি গাড়ি থেকে নেমে ডোর খুলে দিল। রিচার্ড বেরিয়ে কোনো দিকে না তাকিয়ে গম গম পায়ে সোজা ভিতরে যায়। অযাচিত কারণে চওড়া তাম্মুখ শক্ত করে রেখেছে। কোনো স্টাফ এগিয়ে আসে না। আলাদিন আগে থেকেই পুরো রিসোর্ট বুক করে রেখেছিল। সকলকে অগ্রিম হুঁশিয়ারি দেওয়া আছে, কেউ যেন প্রয়োজন ছাড়া রিচার্ডের সামনে না আসে, বিশেষ করে ফিমেল স্টাফ। তাই কেউ কোনো প্রকার ফর্মালিটি দেখাতে আসে না। আগে থেকেই রুম সেট করে ডোর ওপেন করে রেখেছিল। রিসর্টটি বাইরে থেকে দেখতে যতটা সাধারণ, ভিতর থেকে ঠিক ততটাই আভিজাতে ভরপুর। রাজকীয় ছোঁয়ায় সজ্জিত প্রতিটি কোণা। আলাদিন দম আটকে রেখে রিচার্ডের পিছু পিছু যাচ্ছিল। রিচার্ডের লম্বা লম্বা কদমের সাথে তাকে এক প্রকার দৌড়াতে হচ্ছে। কিছু ফিমেল স্টাফ আড়াল থেকে রিচার্ডের লুক দেখে বিস্মিত হচ্ছে। উত্তপ্ত খড়খড়ে মরুভূমির পানিও তাকিয়ে আছে মনোমুগ্ধকর দৃষ্টিতে। সাগরের ওপার থেকে দেখলে মনে হয় কত সুখ আর সুখ, অথচ এপারের মানুষগুলোই জানে জীবন কেমন বিভীষিকাময়। ঠিক তেমনই রিচার্ডের সৌন্দর্য এবং ব্যক্তিত্ব। সরাসরি রুমে গিয়ে কাউচে বসে রিচার্ড পায়ের উপর পা তুলে খোলা বারান্দার সামনের ছোট টেবিল থেকে রেড ওয়াইন নিয়ে খেতে শুরু করে। শূন্য অভিব্যক্তি, তবে শূন্য দৃষ্টিতে জমে আছে ক্রোধের পাহাড়, যা সমস্ত শরীর গ্রাস করে নিচ্ছে ধীরে ধীরে। সময় যত গড়াচ্ছে ভিতরের পৈশাচিক আত্মা তত নাড়া দিয়ে উঠছে। শক্ত চিবুকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে সমুদ্রের উথাল পাথাল ঢেউ। সামনেই সমুদ্র, কাচের গ্লাস ভেদ করে বাইরের সকল কিছুই সুস্পষ্ট। আলাদিন স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। রিসোর্টের ব্যাপারে রিচার্ডের হতে কোনো রকম প্রতিক্রিয়া না পেয়ে। অনেকদিন যাবৎ একসাথে পথ চলা। রিচার্ডের রুচিবোধ সম্পর্কে খুব ভালো করে জানে আলাদিন। পান থেকে চুন খসলে যে তার হালুয়া টাইট হয়ে যাবে তা খুব ভালো করেই জানে।
মাফিয়া এবং গ্যাংস্টারদের মূল উদ্দেশ্য থাকে সর্বোচ্চ প্রভাব ও নিয়ন্ত্রণ কায়েম করা। তাদের মধ্যে কোনো নৈতিকতা বা সহানুভূতির স্থান নেই, বরং নির্দয়তা এবং নৃশংসতাই তাদের সাফল্যতার মূল মন্ত্র। তাদের জন্য অপরাধকে একটি স্বাভাবিক পেশা হিসেবে গ্রহণ করা হয় এবং তারা অমানবিক ও নির্দয় পদ্ধতিতে নিজেদের কাজ সম্পূর্ণ করতে আগ্রহী। তারা শাসনপ্রিয়তা, নিজের ক্ষমতা আর প্রভাব ধরে ধরে রাখার জন্য যে কোনো সীমা অতিক্রম করতে সর্বদা প্রস্তুত থাকে। আর রিচার্ড নামক মানুষটা এতই নৃশংস যে কেউ তার বিরুদ্ধে গেলে নিজের কাছের লোক বা প্রতিদ্বন্দ্বিতাকে নির্দয়ভাবে নিষ্পত্তি করতেও দ্বিধা করে না। আলাদিন মৃদু গলা খাসকির মাধ্যমে গলা পরিষ্কার করে নিল, অতঃপর রিচার্ডের সামনে নিয়ে রসালো গলায় শুধায়। লুকাস আর ন্যাশো দূরে দাঁড়িয়ে থেকে কিঞ্চিত বিরক্ত হলো আলাদিনের অতিরিক্ত আলগা তোষামত দেখে। রিচার্ডের দৃষ্টি তখনও নিটল সমুদ্রে। ওয়াইনের গ্লাস ঘোরাতে ঘোরাতে রুক্ষ কর্কশ গলায় অনর্থক হাসি চেপে চাপা স্বরে বলল, হোটেল বের এয়ারের পুরো কন্ট্রোল চাই আমি। লুকাসের দু চোখে সন্দেহ সংকুচিত হলো। ন্যাশোর অভিব্যক্তি স্বাভাবিক, আগেই আন্দাজ করে নিয়েছিল এমন কিছু হবে। তবে লুকাসের অজানা অনেক কিছুই ছিল। প্রশ্নবোধক দৃষ্টিতে ন্যাশোর দিকে তাকালে ন্যাশো এক ইশারায় পুরো কাহিনী বুঝিয়ে দেয়। বিস্ময়ে হতভম্ব হয়ে যায় লুকাস। আলাদিনের নেত্রদয়ে চকচকে কৌতূহল লেপ্টে আছে, তবে বিপরীতে কোনো প্রশ্ন করার সাহস পেল না। একটু সাইডে গিয়ে কাউকে ফোন দিয়ে 1 মিনিট কথা বলল, অতঃপর কথা শেষ করে এসে দাঁড়ালো রিচার্ডের পাশে নতদৃষ্টি নিবিষ্ট রেখে বলল। তুষ্ট হাসলো রনয়। হঠাৎ ন্যাশোর ফোন শব্দ করে উঠে জানান দিল অপর পাশ থেকে কেউ কথা বলতে ইচ্ছুক। ফোনের দিকে তাকাতেই শুকনো ঢোকিল ন্যাশো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে এগিয়ে গেল রিচার্ডের নিকট। কিছুটা ঝুঁকে ফোন এগিয়ে দিয়ে নিচু স্বরে বলল, বস, ফাদার। তপ্ত শ্বাস ফেলে রিচার্ড ফোন রিসিভ করে কানে তুলে নিল। উগ্রতা ভেঙে শান্ত স্রোত বইল স্বরে। ওদের কথোপকথন শোনা গেল না। দুই কথা বলে রিচার্ড ফোনটা কেটেই ন্যাশোর কাছে দিয়ে দেয়। ন্যাশো ফোন কাটতে গিয়ে অস্পষ্টভাবে শুনতে পায় ওপাশ থেকে আগত ধরাশায়ী আওয়াজ, আলা। আলাদিন ছুটে এসে রিচার্ডের পায়ের কাছে হাঁটু গেড়ে বসলো। ধ্বংসযজ্ঞের লেলিহান দাউ দাউ করে জ্বলতে থাকে রিচার্ডের সমুদ্রনীল লোচনে। ক্রোধে কটমট করে থাকা ধারালো চিবুকে চিবিয়ে চিবিয়ে আওড়ালো, Is everything done? রিচার্ডের ঠোঁটের কোণে বক্র হাসি। বিভৎস কদর্যতা কুলসিত মস্তিষ্কে আটকে থাকে ষড়যন্ত্রের ঘনঘটা। মুহূর্তেই অঙ্গভঙ্গির পরিবর্তন ঘটল। জানে ক্ষুধার্ত হিংস্র সে ভাবেই গর্জন দিয়ে উঠল। এক থাবায় ভেঙে ফেললো সামনের ছোট কাচের টেবিলটা। শক্ত চামড়া ভেদ করে তাজা রক্তে সিক্ত হয় সাদা টাইলস। দাঁতের দাঁত পিষে অস্পষ্ট স্বরে আওড়ালো, You're fucking welcome to the hell, Red. কর্ণপাত হবার সাথে সাথে ন্যাশো ফিরে তাকালো রিচার্ডের দিকে। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে আজ ভয়ঙ্কর কিছু হতে চলেছে। গ্যাংস্টার বসের মুখের উপর কথা বলার সাহস তাদের কারোরই নেই। তবুও কিছুটা সাহস সঞ্চয় করলো ন্যাশো। খাতযুক্ত কণ্ঠে বলল, ওই মেয়ে নিজের মর্জিতে অন্য কাউকে বিয়ে করে আমেরিকা চলে এসেছে বস, যেখানে কোনো লাভ স্টোরি নেই, বর্বদি ছাড়া। তবু কেন ফাদারের কথা অমান্য করে এত বড় রিস্ক নিতে চাচ্ছেন? ধ্বংসের খেলে মেতে উঠেছেন বস। থমকে যাওয়া মস্তিষ্ক আবারও পৈশাচিক তাণ্ডব লীলায় হস্তান্তরিত হলো। বন্য প্রাণীর মতো গর্জে উঠল রিচার্ড। গলার নীল রগগুলো ফুলে ফেপে ওঠে। চোখে অগ্রাসী দৃষ্টি পরিবর্তন হয়ে আগ্নেয়গিরির অগ্নুৎপাত শুরু হয়। গুরুগম্ভীর অগ্নিস্ফুলিঙ্গের ন্যায় কর্কশ গলায় চাচালো, Because I'm addicted. I'm obsessed. I will never let her go. রিচার্ড কায়নাত কখনো নিজের শিকার ছেড়ে দেয় না। কাউকে লাগবে না। আমি একাই যথেষ্ট আমার শিকার ছিনিয়ে আনার জন্য। প্রকম্পিত হবে আমেরিকার ভূপৃষ্ঠ রিচার্ডের গর্জনে।
দাঁড়িয়ে কোমরে গুজে রাখা রিভলভারের গুলি লোড করতে করতে বেরিয়ে যায় রিচার্ড। হাত থেকে তখনও ফোঁটা ফোঁটা রক্ত পতিত হচ্ছে। আলাদিন কিছুই বুঝতে পারে না। একবার তাকায় রিচার্ডের চলে যাওয়ার পানে, আবার ক্ষিপ্ত হয়ে তাকিয়ে ন্যাশোর দিকে। লুকাস ঠোঁট কামড়ে চোখ বুজে রয়েছে। গাড়ি চলছে হাইওয়ে ধরে। রিচার্ড গাড়ি অটোনোমাস এ দিয়ে রক্তাক্ত হাতে রুমাল পেঁচাচ্ছে। পাশের সিটে পড়ে আছে ফুল লোডেড রিভলভার। ল্যাম্পপোস্টের রোশনাই আলোতে গাড়ির স্ট্রিমলাইনে চড়তেই ল্যাম্পপোস্টের রোশনাই আলোতে গাড়ির স্ট্রিমলাইনে পড়তেই চকচকে এবং ঝকঝকে আলো উত্তোলিত হচ্ছে ডার্ক রঙের গাড়িটি থেকে। গাড়িটির প্রতিটি কোণ সূর্যের আলোর মতো জ্বলজ্বল করছে। সড়কটি একটানা চলে। মফস্বলীয় নীরবতা ভেঙে গাড়ির গতির শব্দ ও কিছু দূরের গাড়ির বাতি ছাড়া আর কিছুই দেখা যায় না। গাড়ির উইন্ডোর অর্ধেক খোলা, বাইরে থেকে ব্যস্ত শহরের ঠান্ডা বাতাস হুড়হুড় করে ভিতরে ঢুকছে। হঠাৎ খোলা রাস্তার গাড়ির শক্তিশালী ইঞ্জিনের গর্জন ভেসে আসলো। রিচার্ড লুকিং গ্লাস দিয়ে বাইরে তাকাতেই ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। দুপাশে দুই ডানা ছড়িয়ে দেওয়ার মতো আকস্মিক রিচার্ডের গাড়ির দুই পাশ থেকে বেরিয়ে আসলো দুটি গাড়ি। অর্ধেক খোলা জানালা দিয়ে পাশের গাড়িতে তাকালো রিচার্ড। ন্যাশো গাড়ি চালাতে চালাতেই রিচার্ডের দিকে তাকিয়ে বাঁকা হাসি দিল। অতঃপর রিচার্ড তাকালো অপর পাশে। লুকাসও একই হাসি দিল। রিচার্ডের ঠোঁটের আগায় বক্র হাসি। একটি শুনশান রাস্তা দিয়ে তিনজন নরখাদক একসাথে BMW X6 চালিয়ে যাচ্ছে। তিনজনের ঠোঁটেই ঝুলে আছে বাঁকা হাসি। তাদের চোখে শীতল কঠোর এক আভা, যেন তারা জানে যে এই মুহূর্তে কেউ তাদের বিরোধিতা করতে সাহস করবে না। একসাথে তিন গাড়ির আক্রমণাত্মক ইঞ্জিনের গর্জনে কেঁপে উঠছে আশপাশ। হেডলাইটের নীল আলোতে লাগছে তিন ব্ল্যাক প্যান্থার শিকারে বের হয়েছে। শিকারেও যেতে যেতেও তারা আমেজে পেতে উঠেছে। তিনজনের মধ্যে প্রতিযোগিতা শুরু হলো সেকেন্ডের ব্যবধানে। একটা গাড়ি অপর আরেকটি গাড়িকে ছাড়িয়ে চলে যাচ্ছে। রাস্তার লাইনগুলো তাদের গতির সাথে মিলিয়ে দ্রুত পেছনে সরে যাচ্ছে। তিনটি গাড়ির ইঞ্জিনের গর্জন কানে বাজছে, যেন যুদ্ধের গর্জন। ঝড়ের বেগে এগিয়ে যাচ্ছে গাড়িগুলো, একটা আরেকটাকে ছাড়িয়ে। গতি ও সময়ের সাথে তিনটি গাড়ির অদৃশ্য শক্তিতে আবদ্ধ। তাদের ইঞ্জিনের আওয়াজ আরো বাড়ে। বাতাসের বিরাট ঝাপটা তৈরি হয়। গাড়ির টায়ারগুলো রাস্তার উপর কামড়ে দেয়। গাড়ির টায়ারগুলো রাস্তার উপর কামড়ে দেয়, যেন রাস্তায় আর সহ্য করতে পারছে না। রিচার্ড উইন্ডো সম্পূর্ণ মিশিয়ে দিল। অতঃপর এক হাত রাখে স্টিয়ারিং হুইল এবং অপর হাত রাখে ইমার্জেন্সি ব্রেকে। দেখাতে শুরু করে নিজের দক্ষ হাতের খেল। একটি সিগন্যাল পরিবর্তনের সাথে সাথে রিচার্ড তীব্র গতিতে এগিয়ে গিয়ে লুকাসকে কিছুটা পিছনে ফেলে দেয়। তবে ন্যাশো দক্ষতার সাথে গাড়িটি দ্রুত বাঁক নেয় এবং রিচার্ডের গাড়ির সামনে চলে আসে। তবে ন্যাশোও বেশিক্ষণ টিকতে পারে না রিচার্ডের সাথে। চোখের নিমেষে ইঞ্জিনের ধোঁয়া উড়িয়ে চলে যায় রিচার্ড। রিচার্ডের গাড়ির ধোঁয়া আর তীব্র গতির ট্রেল রাস্তা জুড়ে ছড়িয়ে যায়। আর শহরের অন্ধকারে গ্যাট বাঁধা দুই চালকের চোখে এক ধরনের শীতল উত্তেজনা দেখা যায়। বরাবরের মতো এবারও ফোঁস নিঃশ্বাস ফেলে লুকাস ন্যাশো। ক্যালিফোর্নিয়ার সবথেকে বড় কন্টিনেন্টাল হোটেল হলো বেরিয়ার। এই হোটেলে কুলিং, হিটিং, এয়ার ফ্লো নিয়ন্ত্রিত থেকে শুরু করে এই হোটেলে কুলিং, হিটিং এবং ফ্লো নিয়ন্ত্রিত এই হোটেলে কুলিং, হিটিং, এয়ার ফ্লো নিয়ন্ত্রণ থেকে শুরু করে অ্যাকোস্টিক আরাম সকল ধরনের সেবা প্রদান করা হয়। এই সিস্টেমগুলো হোটেলের সার্বিক আরাম এবং অতিথিদের অভিজ্ঞতা উন্নত করতে বিশেষভাবে ডিজাইন করা হয়। এই ধরনের হোটেলগুলোতে সাধারণত পার্সোনাল সুইমিং পুল থেকে শুরু করে বার এবং লাউঞ্জ সকল কিছুই থাকে। এমনকি সিঙ্গেল রুম থেকে শুরু করে সম্পূর্ণ অ্যাপার্টমেন্টের ব্যবস্থাও রয়েছে। এলিজাবেথরা সন্ধ্যায় হোটেলে ওঠে। তাকবীর এলিজাবেথের ইনসিকিউরিটির কথা ভেবে 3 রুমের বড় অ্যাপার্টমেন্ট নেয়।
27 ঘন্টা জার্নি করে শরীর একদম নেতিয়ে গিয়েছিল এলিজাবেথের। রুমে ঢুকে ফ্রেশ হয়ে না খেয়েই ঘুমিয়ে পড়ে। তাকবীর নিজেও ক্লান্ত ছিল, তবুও একবার ডেকেছিল এলিজাবেথকে দরজার বাইরে থেকে, কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে পরে নিজেও গিয়ে ঘুমিয়ে যায়। এলিজাবেথের ঘুম ভাঙে 11টায়। ঘুম থেকে উঠে পুরো অ্যাপার্টমেন্ট খুঁজেও কোথাও তাকবীরকে পায়নি এলিজাবেথ। ফোনও নেই যে কল করবে। অচেনা অজানা শহর, ঘাবড়ে যায় এলিজাবেথ। হঠাৎ চোখ যায় ডাইনিং স্পেসে। এগিয়ে যায় এলিজাবেথ, দেখতে পায় কয়েকটা শপিং ব্যাগ আর পাশেই হালকা কিছু খাবার রাখা। এলিজাবেথের কপালে ভাঁজ পড়ল। কৌতূহলী হয়ে একটা শপিং ব্যাগ হাতে তুলে নিল। ভিতর থেকে বেরিয়ে আসলো একটি গোল্ডেন কালারের সফট সিল্কের শাড়ি। চোখ ছানা বড়া হয়ে যায় এলিজাবেথ। চোখ বড় বড় করে চেয়ে থাকে শাড়ির দিকে। অসম্ভব সুন্দর শাড়িটি। পরপর বাকি ব্যাগগুলোও দেখলো এলিজাবেথ। যত দেখছে চোখে ফুটে উঠছে তত বিস্ময়তা। মিনিমালিস্ট জুয়েলারি থেকে বেরিয়ে এলো একটু ছোট চিরকুট। চিরকুটটি পড়তেই প্রশান্তিময় হাসির অস্পষ্ট ঝলকানি ফুটে ওঠে ঠোঁটে। কেন জানি মনে হলো এলোকেশির লাল চুলের সাথে পরনে সোনালি শাড়ি খুব মানাবে। নিচে অপেক্ষা করছি আমি। শিরশিরে অনুভূতিতে চোখ ভিজে এলো এলিজাবেথের। একটা মানুষের মধ্যে কতটা ধৈর্য আর ভালোবাসা থাকলে এত সুন্দর করে এতগুলো জিনিস কিনতে পারে শাড়ির সাথে ম্যাচিং করে, তাও আবার একজন পুরুষ মানুষ। 8 বছরে হয়তো এই এফোর্ট আগে কখনো পায়নি এলিজাবেথ। পেয়ে এসেছে শুধু ছোট বোনের পুরনো জামা কাপড়। চাচাও কখনো চাচির ভয়ে সাহস করে এলিজাবেথের জন্য কখনোই কিছু কিনে এনে দিতে পারতো না। তবে হঠাৎই এলিজাবেথের মন বিষণ্ণতায় চুপসে যায়। শেষ শাড়ি পরেছিল আজ থেকে আরো 8 বছর আগে। মম পরিয়ে দিত শখ করে, কিন্তু এখন কিভাবে ফিরিয়ে দিবে একটা মানুষের আবদার যে এত শখ করে এত আয়োজন করলো। ভাবনার মাঝেই কলিং বেল বাজলো। এলিজাবেথ পিহল দিয়ে দেখলো একজন ফিমেল স্টাফ দাঁড়িয়ে আছে। আশ্বাস পেয়ে দরজা খুললো এলিজাবেথ। স্টাফটি মৃদু হাসি দিয়ে আন্তরিকভাবে বলল, হ্যালো ম্যাম, স্যার আমাকে পাঠিয়েছে আপনাকে হেল্প করার জন্য। এলিজাবেথ অবাক খুশি দুটো একসাথেই হলো। মানুষটা কিভাবে জানি না বললেও বুঝে যায় সবকিছু। স্টাফ এলিজাবেথকে সুন্দর করে শাড়ি পরিয়ে দেয়। প্রসাধনী বলতে কিছু লাগলো না এলিজাবেথ। এগুলোর প্রয়োজন কখনোই হয় না তার। এমনিতেই রূপে অপ্সরা, শুধু ঠোঁটে ডার্ক রেড লিপস্টিক লাগিয়েছে। শাড়ির সৌন্দর্য যেন আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। চুলগুলো আঁচড়িয়ে পিঠে ছেড়ে দিল। শাড়ির আঁচল কিছুটা ঢিলে করে দেওয়ার জন্য ধনুকের মতো বাঁকানো কোমর উন্মুক্ত, তবে তার লম্বা চুলের আবরণে ঢাকা পড়ে যায়। সোনালি চুলগুলো যেন দুটি ছড়াচ্ছে চারিপাশ। তাকবীরের আনা জুয়েলারি থেকে একটা ডায়মন্ডের নেকপিস আর স্টাড ইয়ারিং পরলো। হাতে স্টোনের পাতলা দুটো চুড়ি পরে নিল। আয়নার সামনে গিয়ে অদ্ভুতভাবে নিজের দিকে তাকিয়ে থাকলো এলিজাবেথ। দেখতে থাকলো নিজের আসল রূপ সৌন্দর্য, যা এতদিন চাপা পড়েছিল কদর্যতায়। ভাগ্যের পরিণতি তাকে কই থেকে কই নিয়ে গেল, আবার ভাগ্যের পরিণামই তাকে আগের জায়গায় নিয়ে আসলো। এভাবে আর কত ঘুরবে ভাগ্যের চাকা। অনেকদিন পরে শাড়ি পরার কারণে হাঁটতে একটু অসুবিধা হচ্ছে এলিজাবেথের, তবুও লিফট থাকায় বেঁচে গেল। এত বড় হোটেলে একতলাতেই দুটো করে লিফট। ওদের অ্যাপার্টমেন্টের পাশেই ছিল লিফট। তাকবীরের কথা অনুযায়ী এলিজাবেথ 12th ফ্লোরে চাপলো। লিফটের দরজা খুলতেই চকচকে আলো এসে চোখে এসে পড়তেই চোখ বুজে ফেলে এলিজাবেথ। এখানে মানুষের সঙ্গম অনেক বেশি, এক প্রকার কিচকিচ করছে মানুষের। চাকচিক্য লাইটের আলোতে চলচল করছে চারিপাশ। সকলে ফুর্তি আমেজে মেতে আছে। সবার হাতে হাতেই ওয়াইনের গ্লাস। রাত 1টা তাদের কাছে পার্টির জন্য বেস্ট টাইম। দীর্ঘ 8 বছর ঘরবন্দি থাকার পর হঠাৎ এত মানুষ দেখে মাথার মধ্যে চাপ অনুভূত হয় এলিজাবেথের। আবছা আবছা ফ্ল্যাশব্যাক হতে থাকে এলিজাবেথের ড্যাডের কফিনের সেই দৃশ্য। পুলিশ সাংবাদিকের সঙ্গম করছিল তাদের বাগান। কান্না এসে যায় এলিজাবেথের। হঠাৎ অর্হনিশে কর্ণপাত হলো এক মুঠো মিষ্টি রোদ। চৈত্রের খড়খড়ে মৌসুমে বয়ে গলে পৌষ মাসের ঠান্ডা শীতল হাওয়া, যা প্রবাহিত হলো অন্তঃকরণের। কারোর গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে এলিজাবেথের কাঁধে। ভয় পাবার কিছু নেই, আমি আসি তো।
চকিতে পিছনে ফিরে চাইল এলিজাবেথ। চোখের মধ্যে ওকে দিল এক ফালি মুগ্ধতা। কৃষ্ণ গহ্বরের দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে এলিজাবেথ। অতি নিকটে দাঁড়িয়ে থাকা পুরুষটির হৃদস্পন্দনও জমে গেল চোখের পাতারি মতো। মনের অজান্তেই এক হাত চলে গেল বৃক্ষপটে। অনুভব করছে বুকের ভিতরে দ্রিম দ্রিম শব্দ হচ্ছে, যা থামার নামই নিচ্ছে না। চোখ ধাঁধানো মুগ্ধতায় একগুঁয়ে দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের লাশময়ী নারীর দিকে। আপনি? তাকবীর তখনও মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিল। এলিজাবেথের শব্দে ধ্যান ভাঙে, তবে দৃষ্টিভঙ্গ হয় না। একই ভঙ্গিতে চেয়ে থেকে আবেশিত গলায় বলল, হ্যাঁ আমি। তোমার আপনিটা, শুধু তোমারই আপনিটা। তাকবীর নিজেও আজ এলিজাবেথের শাড়ির সাথে মিলিয়ে গোল্ডেন কালারের পাঞ্জাবি পরেছে। এলিজাবেথ আজ প্রথম পূর্ণ দৃষ্টি দিল তাকবীরের কৃষ্ণ গহ্বরে। বাঙালি ছাপের চেহারার অসম্ভব মায়া ভর করে আছে। তাকবীরের চুলগুলো কুকড়া কুকড়া চুলও এলিজাবেথের পছন্দ না। তবুও কেন যেন এই চুলে তাকবীরকে খারাপ লাগছে না তার কাছে। উচ্চতায়ও বেশ। ওইদিকে চলো। এলিজাবেথ দৃষ্টি সরায়। তাকবীরের দেখানো রাস্তা ধরে হাঁটতে থাকে আগে আগে। তাকবীর পিছন পিছন যায়। এলিজাবেথের শাড়ির আঁচল ফ্লোর লেপটে যাচ্ছে। তাকবীর কোনরূপ দোলায়মান না হয়ে আলগোছে শাড়ির আঁচল হাতে তুলে নেয়। দেশের গণ্যমান্য মিনিস্টার বউয়ের শাড়ির আঁচল ধরাতে আত্মসম্মান কেটে ছোট হয়ে যায়নি। স্বাচ্ছন্দ্যে এগিয়ে যাচ্ছে বউয়ের পিছু পিছু আঁচল আঁকড়িয়ে। কিছু ভিনদেশি পর্যটক কপাল কুঁচকে তাকিয়ে আছে তাকবীরের দিকে। সকলের যাওয়াকেই উপেক্ষা করে গিয়ে ওরা পৌঁছালো ওপেন রুফটপে। এলিজাবেথ চোখ বড় বড় করে তাকবীরের দিকে পিছন ফিরে তাকালো। এখানে তো কেউ নেই। স্মিত হাসলো তাকবীর, বলল, পুরোটা বুক করেছি আমি। চোখ কোটর থেকে বেরিয়ে আসবে জানো? এলিজাবেথ ঢোক গিলে বলল। তাই বলে এত বড় জায়গা? অল অফ দিস ফর আওয়ার ফার্স্ট নাইট স্পেশাল। কর্ণপাত হওয়ার সাথে সাথে বুকের ভিতর চাপ দিয়ে ধরলো এলিজাবেথের। উৎফুল্ল অবয়বে আধারে নেমে আসে। তাকবীর জিভ কাটলো। নিজের প্রতি খুব রাগ হচ্ছে। কথা পাল্টে বলল, আই মিন এটা আমাদের ফার্স্ট ক্যান্ডেল লাইট ডিনার। স্মিত হাসে এলিজাবেথ। ফর্সা মুখ থেকে সরে না উৎকণ্ঠা। গোলাপের পাপড়ি ও ছোট ছোট মোমবাতি দিয়ে সাজানো টেবিলের কাছে গিয়ে চেয়ারে বসলো। এলিজাবেথের অভিমুখে বসলো তাকবীর। সব সময়ের মতো ঠোঁটে লেগে আছে অমায়িক হাসি। হঠাৎ করে সোডিয়াম লাইটের সকল আলোগুলো নিভে গেল। আধারে তলিয়ে গেল পুরো জায়গা। আজ আকাশে রূপালী থালার মতো গোল চাঁদটিও নেই। সেই চাঁদের আলো হঠাৎ করে গোলাপের পাপড়ির নিচ থেকে জলমলে আলো ভেসে আসলো। গ্লোস্টিক ছিটানো ছিল ফুলের পাপড়ির নিচে। চারিপাশ আধারে তলিয়ে যেতেই জল জল আলো জ্বলে উঠল নিচ থেকে। রঙিন ফ্লো স্টিকের ভিন্ন রঙে ঝলমলে চারিধার। আলোর ন্যায় জল জল করে উঠল এলিজাবেথের মুখশ্রী। এসব কখন করলেন? ঘুমাননি আপনি? তাকবীর তখন টেবিলে কোনোই বসিয়ে হাতের তালুতে গাল ঠেকিয়ে চেয়েছিল এলিজাবেথের দিকে। প্রতিতরে ফিচেল হাসলো, নমরম স্বরে বলল, ঘুম আসছিল না। অদ্ভুত। খুবই অদ্ভুত প্রেমের মালা। মানে? এলিজাবেথের চোখে কৌতূহল। আবারও এক অমায়িক হাসি উপহার দিল তাকবীর। চোখ ধাঁধানো সৌন্দর্যের অধিকারী রমণীর পানে অনড়ভাবে চেয়ে থেকে জবাব দিল, শাড়িতে তোমাকে অপরূপ সুন্দর লাগছে এলোকেশে। খানিকটা লজ্জা পেল এলিজাবেথ। এই ধরনের অভিনন্দন জানানে একবারেই নতুন এলিজাবেথের কাছে। প্রেমিক পুরুষদের কাছ থেকে প্রেম বার্তা প্রশংসা পাওয়ার কিশোরী জীবন তার কেটেছে এক কোণে কোণে পড়ে থেকে। তাকবীর বুঝলো এলিজাবেথের ব্যাপারটা। লজ্জা মাখা রক্তিম কর্ণে
লজ্জামাখা রক্তিম বর্ণের মুখ দেখে ঠোঁট কামড়ে হাসলো তাকবীর। এলিজাবেথকে সহজ হতে সুযোগ দিয়ে জুসের গ্লাসটি এগিয়ে দেয় এলিজাবেথের দিকে। হঠাৎ অসাবধানতায় কিছু জুস পড়ে যায় এলিজাবেথের শাড়িতে। আতকে উঠে দাঁড়িয়ে যায় এলিজাবেথ। উড়ুর উপরে গুজে রাখা আঁচলের কিছু অংশ ভিজে যায়। তাকবীর খেয়ে হারিয়ে তড়িঘড়ি করে উঠে টিস্যু এগিয়ে দিল এলিজাবেথের দিকে। সরি। এলিজাবেথ টিস্যু দিয়ে ভেজা অংশ মুছতে মুছতে বলল, এভাবে বলবেন না, আপনি তো আর ইচ্ছে করে এমন করেননি। নিজের কাজে খুবই অনুতপ্ত তাকবীর। মুখ গহ্বর একদম চুপসে গিয়েছে। নিচু গলায় বলল, এভাবে শুকাবে না, ওয়াশরুম থেকে ড্রাই করে নিয়ে আসো এলোকেশি। কথার সাথে মতামত পোষণ করলো এলিজাবেথ। জানতে চাইলো, ওয়াশরুম কোন দিকে? আঙুলের ইশারায় দেখিয়ে দিল তাকবীর। বলল ওইদিকে। বলে এলিজাবেথের পিছু যেতে নিয়ে আটকায় এলিজাবেথ। আমি পারবো, আসতে হবে না। মাথা নাড়িয়ে সম্মতি জানায় তাকবীর। একজন মিনিস্টার হয়ে বউয়ের শাড়ির আঁচল ধরে হাঁটা সাধারণ দৃষ্টিতে দৃষ্টিকটু না দেখালেও বউয়ের পিছু পিছু লেডিস ওয়াশরুমে যাওয়াটা দেখায়। এলিজাবেথ তাকবীরের হাতের ইশারা অনুসরণ করে খুব সহজেই ওয়াশরুমে আসতে পারে। মস্ত বড় জায়গা নিয়ে তৈরি ওয়াশরুম। সারি সারি অনেকগুলো বাথরুমও রয়েছে। এলিজাবেথ ফ্যাশেট ছেড়ে ভেজা অংশ পানি দিয়ে ধুতে থাকে। হঠাৎ দমকা হাওয়ার মতো ভেসে আসে পারফিউমের ডার্ক ফ্র্যাগ্রেন্স। স্বতঃস্ফূর্ত কদমের শব্দ, যা ধীরে ধীরে নিকটস্থ হতে থাকে। এলিজাবেথের শিরদাঁড়া বেয়ে গড়িয়ে পড়ল শীতল ঘাম। ভেসে আসলো সেই তাণ্ডবীয় পুরুষের গুরুগম্ভীর কর্কশ গলা। Every time you try to forget who I am, I'll be right there to remain you again. You know me. আচমকা এক অজানা স্রোত যেন শরীরে ছড়িয়ে পড়ল। ঠিক তখনই হালকা একটা শব্দে সতর্ক হয়ে ঘোরার সাথে সাথেই শক্তিশালী এক হাত এসে গলায় চেপে ধরল। মুহূর্তের মধ্যে শ্বাসরুদ্ধ হয়ে উঠল। গলার চারপাশে চাপ বাড়তে লাগলো। গলা থেকে বেরোতে চাওয়া আওয়াজ আটকে গেল। অদৃশ্য শিকলে বাধা পড়া এক অজানা ভয়ের অনুভূতি সমস্ত অস্তিত্বে ছড়িয়ে পড়ল। প্রকম্পিত চোখের পাতা মেলে যখন সামনের বিশাল আকৃতির মিররে তাকালে এলিজাবেথের সমস্ত শরীর শিউরে উঠল। বুকের ভিতর ঘূর্ণিঝড় অনুভূত হলো। ধীরে ধীরে হৃদস্পন্দন বেড়ে যায়। ঘাম হতে থাকে। শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে যায়। হাত পা ঠান্ডা হতে থাকে। রিচার্ডের সমুদ্র নীল চোখ দুটোতে ঘনীভূত আগ্নেয়গিরির অগ্নুৎপাত হচ্ছে, যা এলিজাবেথের বুকের ভিতর ভয়ের মাত্রা আরো বাড়িয়ে দিচ্ছে। ক্রোধে রক্তিম বর্ণ ধারণ করেছে রিচার্ডের অবয়ব। ক্ষুধার্ত হিংস্র প্রাণীর মতো গর্জে উঠল রিচার্ড। You shouldn't have let me touch you, right? You know why? Because no one touched what belongs to me. রিচার্ডের শরীরের পেশিগুলো টান টান হয়ে আছে। ক্রোধে প্রতিটি অঙ্গ উত্তেজনার শীর্ষে অবস্থান করছে। কথার অন্তরালে থাকা কঠোরতার মতোই গলার মধ্যে চাপ বাড়ায় রিচার্ড। এলিজাবেথের শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসে। শরীরে আতঙ্কের স্রোত বইতে শুরু করে। বেঁচে থাকার জন্য সমস্ত শক্তি প্রয়োগ করেও রিচার্ডের হাত এক চুল পরিমাণ ছড়াতে পারে না। যখন চোখের সামনে যখন সব অন্ধকার হয়ে আসতে থাকে, তখন মুখ দিয়ে শব্দ বের করে এলিজাবেথ। ছটপট করতে করতে দুর্বল চিত্তে অস্ফুট স্বরে আহরায়, স্পর্শ করেননি আমাকে। ছেড়ে দিল রিচার্ড এলিজাবেথকে তৎক্ষণাৎ। অস্থির মনে যেন এক পশলা শীতল হাওয়া শীতলতা ছুঁয়ে দিয়ে গেল রিচার্ডের। তবে চোখ তখনও আগুনের লেলিহান দাউ দাউ করে জ্বলছিল। ক্রোধে কটমট করতে থাকা ধারালো চিবুকে তাকালো নিচে বসে গলা ধরে কাশতে থাকা এলিজাবেথের দিকে। স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছে না এলিজাবেথ। গলার পাশটায় টনটনে ব্যথা করছে। ছাড়া পেয়েও মনে হচ্ছে এখনো কেউ শক্ত হাতে চেপে ধরেছে। চোখ দিয়ে অঝরে পানি ঝরতে থাকে। ঘৃণায় বিষিয়ে যাওয়া মন একবারও তাকালো না রিচার্ডের দিকে। এলিজাবেথ
সিংকে ধরে উঠে দরজার অভিমুখী হয়ে দৌড়ে পালাতে চাইলে রিচার্ড খপ করে পিছন থেকে এলিজাবেথের হাত টেনে ধরে। এক ঝটকায় টান দিয়ে পিছনে এনে দেয়ালে ছুঁড়ে মারে এলিজাবেথকে একটা অবহেলিত বস্তুর মতো। দেয়ালে মাথা ঢুকে এলিজাবেথের আটকে উঠে আহ বলে আবারও নিচে পড়ে যায়। দেয়ালের সাথে লেপ্টে নিচে পড়ার কারণে দেয়ালে তাজা উষ্ণ রক্তের লম্বা ছাপ বসে যায়। এলিজাবেথের রক্তক্ষরণের বিপরীতে রিচার্ডের ঠোঁটের কোণে লেগে আছে পৈশাচিক হাসি। মরুভূমির মতো খড়খড়ে হৃদয়ে একটু দাগ ফেলে না এলিজাবেথের কান্না। গ্যাংস্টারদের সহানুভূতির অভাব, ফলে তাদের পক্ষে অন্যদের কষ্ট বা যন্ত্রণা কিছুই মনে হয় না, বরং তা তাদের জন্য আনন্দের বা সন্তুষ্টির কারণ হয়। এলিজাবেথ তাতে দাঁত চেপে ব্যথা সহ্য করে সহসাই চেঁচালো, আহ, আমাকে যেতে দিন, আমি কিন্তু চেঁচাবো। হঠাৎ রিচার্ডের অট্টহাসিতে গা ছমছমে গোমট পরিবেশে যাত্রাপালার স্টেজে পরিণত হলো। ওয়াশরুমের প্রতিটা কোনায় কোনায় বাড়ি খেতে থাকে রিচার্ডের কর্কশ গলার হাসি। রুক্ষ কর্কশ গলায় অনর্থক হাসি হেসে চাপা স্বরে চিবিয়ে চিবিয়ে বলল, চাচাও গো অ্যাহেড। চেঁচাতে চাইলো এলিজাবেথ, কিন্তু ভয়গুলো গলায় কুণ্ডলি পাকিয়ে থাকার কারণে শব্দ বের হয় না গলা থেকে। নিজের অসহায়তা দেখে নিজের জন্য নিজের মায়া হচ্ছে খুব ওর। ভাগ্য তাকে বারবার কোথায় ঠেলে নিয়ে আসে। সে চায় সুখ সাগরে পা ডুবাতে, তবে তার জীবনের করুণ পরিণতিতে আছে শুধু কষ্টের পাহাড়, যা শুধু গাছের ডগার অংশের মতো বাড়তেই থাকে। হঠাৎ এলিজাবেথের চোখে সন্দেহ সংকুচিত হলো। এত বড় হোটেল, এতক্ষণে তো নিশ্চয়ই কেউ না কেউ আসতো। তবে কি? ভাবতেই বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। ভেজা চোখের পাতা মেলে এলিজাবেথ তাকালো রিচার্ডের আক্রমণাত্মক চওড়াতামুখে। ক্রোধের পাহাড়ে ভারী হয়ে যাওয়া চোয়াল দিয়ে যেন এই মুহূর্তে ভস্ম করে দিবে সকলকে। নৃশংসতা, সহিংসতা, ধ্বংসযজ্ঞ ছাড়া কোনো সহানুভূতির ঠাঁই নেই এই নরখাদক জীবনে। গলা হতে নির্গত কর্কশ গোঙানির শব্দে দুর্বল গলায় উচ্চারণ করলো এলিজাবেথ, কেন এসেছেন আবার? রিচার্ডের অভিব্যক্তি তখন একদম স্বাভাবিক। দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে টান টান হয়ে দাঁড়িয়ে ঘন ঘন ঘাড় ঘোরাচ্ছিল আর রিভলভারের আঙুল ঢুকিয়ে শক্ত করছিল। এলিজাবেথের কথা কর্ণপাত হলে এবার পূর্ণ দৃষ্টি দিয়ে এলিজাবেথের রক্তাভ মুখশ্রীতে ঠোঁট বাঁকা করে হেসে বলল, পানিশমেন্ট দিতে। পানিশমেন্ট কিসের? চোখে জ্বলছে ক্রোধের অগ্নি। ঘুটঘুটে অন্ধকারে তলিয়ে যাওয়া মেঘলা আকাশে বজ্রপাতের বিজলির মতো হিংস্রতার ছাপ ফুটে উঠল রুক্ষ পুরুষালী শক্ত চিবুকে। গুরু গম্ভীর গলায় চেঁচিয়ে বলল। বলতে বলতে রিচার্ডের নজর যায় এলিজাবেথের ঠোঁটে লেপ্টে থাকা গাঢ় লাল লিপস্টিকে। হাঁটু মুড়ে বসলো এলিজাবেথের সামনে। রুক্ষ খসখসে বুড়ো আঙুল দ্বারা এলিজাবেথের ঠোঁটে ঘৃণায় গা শিউরে উঠল এলিজাবেথের। নিজেকে শক্ত করে রাখে। রিচার্ডের ঠোঁটের কোণে বক্র হাসি ঝুলিয়ে এলিজাবেথের লাল রঙে রঞ্জিত অষ্টপুটে আঙুল দিয়ে স্লাইড করতে করতে বলে, আমার জন্য দিয়েছ নিশ্চয়ই, তবে আমার এখানে একটুও মুড নেই। আই হ্যাভ টু ফিক্স দিস। রিচার্ডের কণ্ঠনালী বেয়ে উদ্গীরণ হলো অযাচিত ক্ষুদ্রতার তপ্ত শ্বাস। হিংস্রতা প্রভাবে বিড়বিড়িয়ে ওঠে পৈশাচিক সাইকো মস্তিষ্কের কথাগুলো এলিজাবেথের ভিতরে ঝড় তুলে দেয়। তীর তীর করে কাঁপতে থাকে গরম। ধনুকের মতো বাঁকানো শরীরে সুন্দরভাবে সজ্জিত শাড়ি এলোমেলো হয়ে বিছিয়ে আছে ফ্লোরে। হঠাৎ অতর্কিত আক্রমণে চমকে উঠল। কিছু বুঝে ওঠার আগেই অনুভব করলো শ্রাবণের ধারা অঝরে মুখের উপর পড়ার কারণে শ্বাস ফেলতে পারছে না। রিচার্ড এলিজাবেথকে ফ্যাসেটের নিচে চাপ দিয়ে ধরে রেখে ট্যাপ ছেড়ে দিয়েছে। পানি সোজা এলিজাবেথের নাকের সরু ছিদ্র পথ দিয়ে ভিতরে যাচ্ছে। ঠোঁটের লিপস্টিকের সাথে কপালের রক্তগুলো মুছে যাচ্ছে। লিকুইড জেলের লিপস্টিক হওয়ায় অল্প সময়ের মধ্যেই উঠে যায়। লিপস্টিকের এক ফোঁটা আভাও নেই এটা শিওর হয়ে রিচার্ড ছাড়লো এলিজাবেথকে। এলিজাবেথ ফ্যাসেটের পাশে খালি জায়গাটায় বুকে হাঁপাতে থাকে। শরীরের সমস্ত শক্তি যেন কে শুষে নিয়েছে।
নাকের ভিতর পানি যাওয়ার কারণে ফর্সা মুখ ফ্যাকাশে রূপ ধারণ করে। বিভীষিকাময় দ্বন্দ্বের জীবনে অভিশপ্ত রাজার আগমন ছিল বিষাদের চেয়েও বিষাক্ত। রিচার্ডের ক্রোধ যেন আজ সংযম, বাদ মানবে না। ক্রুদ্ধ হয়ে আবারও তেড়ে গেল এলিজাবেথের দিকে, চুলের মুঠি ধরে টেনে সোজা করলো। সুগভীর নিকষ নীল চোখ হতে অগ্নিশিখা বিচ্ছুরিত হচ্ছে। ব্যথায় কুকড়িয়ে উঠলেও নিজেকে শক্ত করে এলিজাবেথ। হঠাৎ নারীবাদী শক্তিশালী আত্মার জাগরণ হলো এলিজাবেথের মাঝে। দু হাত দিয়ে বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় রিচার্ডকে। ভাঙা কণ্ঠে গর্জে উঠল, আপনার নোংরা হাতে ছোবেন না আমাকে, আমি অন্য কারোর স্ত্রী। রিচার্ড দু কদম পেছিয়ে গেলেও আবার তেড়ে আসে না। স্থির হয়ে ঘাড় বাঁকিয়ে শুনতে থাকে এলিজাবেথের কথা। রিচার্ডের নীরবতা দেখে এলিজাবেথ যেন আরো সাহস পেল স্বরে। দ্বিগুণ তেজে ঝাঁঝালো স্বরে বলল, পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে স্ত্রী হিসেবে স্বীকৃতি পেয়েছি, একদম ছোবেন না আমাকে। রিচার্ড আসামির মতো দুহাত উপরে তুলে সারেন্ডার করে। কপাল কুঁচকে দুই ঠোঁট গোল করে ক্ষীণ আওয়াজে বলতে বলতে এক পা করে এগিয়ে আসতে থাকে। সরি ফাকিং সরি। শেষে দুটি বাক্য চিবিয়ে চিবিয়ে বলে। আকস্মিক হামলা করে বসলো এলিজাবেথের উপর। এলোমেলো শাড়ি ভাঁজ ভেদ করে উদীয়মান বাঁকানো কোমর শক্ত হাতের বাঁধনে এটে এলিজাবেথকে নিজের সাথে আবদ্ধ করে ফেলল। আক্রমণাত্মক লুকে ড্রাগন ট্যাটু খচিত হাতে চেপে ধরল এলিজাবেথের চিবুক। চাপের প্রভাব এত দৃঢ় ছিল যে গালের নরম অংশ দাঁতের সাথে পিষে রক্তপাত হয় অন্তরালে। এলিজাবেথ তবুও নিটল, ঘৃণিত চোখে তাকিয়ে আছে রিচার্ডের উত্তপ্ত খড়খড়ে মরুভূমির পানে। এলিজাবেথের সাহস দেখে আরো রাগ বাড়ে রিচার্ডের। আরো শক্ত করে ধরে এলিজাবেথের গাল। এলিজাবেথের মুখের ভিতর থেকে তাজা রক্ত ঠোঁটের ফাঁক গলিয়ে বাইরে বেরিয়ে আসে। তাজা রক্তে সিক্ত হলো রিচার্ডের হাত। এই জন্য তোদের মেয়েজাতকে আমি এত ঘৃণা করে। তোরা শুইবি একজনের সাথে আর সংসার করার চিন্তা করবি আরেকজনের সাথে। ছলনাময়ীর জাত। এই যে তোর গলার এটা দেখেছিস, এটা আমাকে বহন করে, আর কারোর এখতিয়ার নেই আমার ব্যবহৃত জিনিসের ছোঁয়া। আন্ডারস্ট্যান্ড? এত নোংরা নোংরা কথা শুনে গা ঘিন ঘিন করে উঠল এলিজাবেথের। বাঁধ ভাঙে চোখের জল। রিচার্ডের শক্ত বাঁধন থেকে ছোটার জন্য ছটপট করতে থাকে এলিজাবেথ। মোচড়ামুচড়ির ফলে দুই শরীরের মধ্যে ঘর্ষণ সৃষ্টি হয়। রিচার্ড ঘোর লাগা দৃষ্টিতে চেয়ে থাকে এলিজাবেথের দিকে। রিচার্ডের হাত এলিজাবেথের উন্মুক্ত কোমরে এলোমেলোভাবে বিচরণ করে। জুবুথুবু করে কাঁপছে এলিজাবেথের গড়ন। রিচার্ড ক্রন্দনরত আড়ষ্ট মেয়েটার কানের লতির কাছে ঝুঁকে পুরুষালী হাসকি ভয়েসে বলল, স্টপ মুভিং। এইভাবে নড়াচড়া করলে আমি কন্ট্রোল হারাতে বাধ্য হব। আমার মনে হয় বাথরুমের সিঙ্কগুলো খুবই নড়বড়ে। এবার রিচার্ডের বুকে এলোপাথারি আঘাত করতে থাকে এলিজাবেথ। তুষ্ট হাসে রিচার্ড এলিজাবেথের কর্মে। দূরে সরে আসলো। এলিজাবেথ তখন হাঁপাচ্ছে এক প্রকার। রিচার্ড পকেট থেকে সিগারেট বের করে ধরালো। কালছে ঠোঁটের ফাঁক দিয়ে বের হয়ে আসলো বিষাক্ত ধোঁয়া। ঠোঁটের কোণে তখনও পাকা হাসি। এলিজাবেথের দিকে নিষ্প্রুভ দ্বিধাহীন নজরে গমগমে গলায় বলল, কিছু করলাম না, এতে অবস্থা। ছাত। তা তোমার প্রাণের স্বামী কোথায় ফাকিং ডার্ক রাইড? তাকবীরের কথা মনে হতেই গতি হারায় হৃদস্পন্দন। খেই হারিয়ে তড়িঘড়ি করে ছুটে গেল এলিজাবেথ। বাধা দিল না রিচার্ড। না ফিরে দেখলো শূন্য দৃষ্টিতে জমে আছে ষড়যন্ত্রে পাহাড়। হো হো করে হাসতে থাকলো অযথা। বাইরের পরিবেশ এখনো গমগমে, বরঞ্চ মানুষের গিজগিজ আরো বেড়েছে। মদ খেয়ে টাল হয়ে আছে এক একজন। ছেলে মেয়ে সংমিশ্রণ ভাবে নাচানাচি করছে। একজনের শরীরে আর একজন ঢলে পড়ছে নাচের তালে তালে। এলিজাবেথ ছুটে গেল খোলা রুফটপে। দূর থেকে তাকবীরকে টেবিলের উপর মাথা হেলিয়ে পড়ে থাকতে দেখে পা থেমে যায়। শূন্যতা, হতাশা, অবিশ্বাস, দুঃখ এবং ব্যথা সব একসঙ্গে এসে মনের ভিতর গভীর ক্ষত তৈরি করে চাপ দিয়ে ধরে। শ্বাসরুদ্ধকর অবস্থায় এলিজাবেথের শরীর ছেড়ে দেয়। মনে হচ্ছে তার সুখ প্রদীপের আলো নিভে গেল। যে মানুষটা কিছু সময়েই তাকে সর্বোচ্চ দিয়ে দিয়েছিলেন
এলিজাবেথ ফাঁকা ঢোক গিলে সামনে এগিয়ে যায়। তাকবীর সামনে দাঁড়িয়ে ওর নিস্তেজ কৃষ্ণ গহ্বরের দিকে তাকাতেই বুকের ছাদ করে উঠল। কাপা কাপা হাত নিল নাকের কাছে। স্বস্তির নিঃশ্বাস ফেলে মেঝেতে শরীর ছেড়ে দেয় এলিজাবেথ। টেবিলের উপর জুসের গ্লাস, যেটা অর্ধেক খাওয়া হয়েছে। সময় লাগে না এলিজাবেথের বুঝতে এগুলো রিচার্ডেরই কাজ। হোটেল স্টাফের সাহায্যে এলিজাবেথ তাকবীরকে নিয়ে নিজেদের অ্যাপার্টমেন্টে যায়। ওকে ওর রুমে শুইয়ে দিয়ে এলিজাবেথ নিজের রুমে যায়। ফ্রেশ না হয়ে চলে যায় খোলা বারান্দায়। দমকা হাওয়া বইছে বাতাসে। এলিজাবেথের বুক থেকে শাড়ির আঁচল আলগা হয়ে নিচে পড়ে যায়। কোমর সমান ঘন চুলগুলো বিধ্বস্তভাবে উঠতে থাকে হাওয়ার তালে তালে। চাঁদের সেনাবাহিনী তারাগুলো আকাশে অনুপস্থিত থাকলেও চারপাশে বিশাল বিশাল অট্টালিকাগুলো থেকে চুইয়ে আসা আলোতে জলজল করছে চারিপাশ। খোলা বারান্দায় খোলা চুলে এলোমেলোভাবে উঠতে থাকা শাড়ির আঁচল। 22 তলা বিল্ডিং এর উপর পিছন থেকে ক্রন্দনরত এলিজাবেথকে বিধ্বংসী লাগছে। এলিজাবেথ শূন্যে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ছে শ্রাবণের ধারা। এই কান্নার কারণ এগুলো একান্তই ব্যক্তিগত, যা কেউ জানে না, কেউ না, সে আর সৃষ্টিকর্তা ছাড়া। খুব বেলা করে ঘুম ভাঙে এলিজাবেথের। অলস ভঙ্গিতে নাড়াচাড়া করতে গেলেই শরীরে টনটনে ব্যথা হয়। অনুভূত হয় ঢোক গিলতে পারছে না, খুব ব্যথা। মস্তিষ্ক সজাগ হতেই সকল কিছু মনে পড়ে এলিজাবেথের। তপ্ত শ্বাস ফেলে উঠে বসে। কিচেন থেকে শব্দ আসছে। কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে এলিজাবেথের। স্লিপার পরে ব্যগ্র পায়ে রুম থেকে বের হয় এলিজাবেথ। রূপকথা তুই তো আমার এই জীবনের চেয়ে আরো দামি। বাহ, খুব ভালো গান গাইতে পারেন তো আপনি। তাকবীর টোস্টারে টোস্ট দিয়ে পিছন ফিরে তাকায়। পরনে কিচেন অ্যাপ্রন। এলিজাবেথ ডাইনিং এরিয়ায় বুক বেঁধে দাঁড়িয়ে আছে। ঠোঁটের কোণে সস্নিগ্ধতা ফুটে উঠেছে মেয়েটার মুখে। ফোলা ফোলা ঠোঁট, মুখে আরো বেশি কিউট লাগছে। তাকবীর গুড মর্নিং না বলে অমায়িক হাসি দিল। পরপর কাটিং নাইফ দিয়ে পেঁয়াজ কাটতে কাটতে উত্তর দিল, এই একটু একটু আর কি। এলিজাবেথ আগ্রহ নিয়ে কয়েক কদম এগিয়ে এলো। উৎসুক হয়ে জানতে চাইল, সত্যি? যদি আমি কবি হতাম তবে দুনিয়াতে তুমি ছাড়া আর কোনো সৌন্দর্যের দাম থাকতো না। যদি আমি শিল্পী হতাম তবে সকলের সিংহাসনের পাত্রী হতে তুমি। এককাল রাত অতিবাহিত হবার পর সকাল সকালই এলিজাবেথের তনুমন পুলকিত হয়ে যায়। লাজুক হেসে কিচেনে স্পেসে পা রাখতেই তাকবীর থামিয়ে দিল। এই একদম না। গাল ফুলিয়ে কোমরে 2 হাত গুজে দাঁড়ায় এলিজাবেথ। অভিমানী কণ্ঠে বলল, কেন? আমি করি, আর অর্ডার দিয়ে দিলেই তো হয়ে যেত। এত কষ্ট করে রান্না করতে গেলেন কেন? তাকবীর একটা একটা করে প্লেট সাজাতে সাজাতে সবিনয়ে উত্তর দিল, প্রথমত তোমাকে খাটানোর জন্য বিয়ে করিনি। দ্বিতীয়ত খুব ইচ্ছে হলো তোমাকে কিছু বানিয়ে খাওয়াতে। আমি রান্না করতে পারি তো। ভুলে যাও। তাকবীরের তাৎক্ষণিক জবাব। এলিজাবেথ কিছু বলতে যাবে তার আগেই তাকিয়ে বলে ওঠে, একটু পর ডক্টর আসবে মাথার ড্রেসিং করানোর জন্য। টেবিলের উপর দেখো নীল প্যাকেটে একটা মলম আছে, ওইটা গলায় লাগিয়ে দাও। স্তব্ধ হয়ে যায় এলিজাবেথ। নির্নিমেষ তাকিয়ে থাকলো তাকবীরের কৃষ্ণ গহ্বরে। গলা ধরে আসে রাতের কথা মনে হতেই। অস্পষ্ট স্বরে আওড়ায়, আমি জানি, সব জানি। মুখ থেকে কথা কেড়ে নিল তাকবীর। এলিজাবেথ এবার কেঁদেই দেয়। তাকবীর কিচেন অ্যাপ্রন খুলে এলিজাবেথের সামনে এসে দাঁড়ালো। হেসে নিদারুণ কোমল স্বরে বলল, তুমি না বললেও আমি সব কিছুই বুঝতে পারি এলোকেশী। এই যে সারা রাত কেঁদে চোখ ফুলিয়ে ফেলা, এই সব কিছুই বুঝতে পারি আমি। তবুও আমি চাই একটা খোলা বইয়ের মতো আমার কাছে নিজের সবটা স্পষ্ট রাখো সবসময়। প্লিজ গোপন করো না কোনো কিছু আমার কাছে কখনো।
হাতযুক্ত দৃষ্টি মিলে গেল। কণ্ঠ বুঝে এলো কান্নায় এলিজাবেথের। ফ্যাসফ্যাসে আওয়াজে বলল, কিছু হবে না, এলো চলুন না, আমরা দূরে কোথাও চলে যাই। জানোয়ারটা পিছু পিছু এখানেও চলে এসেছে। তাকবীর টেবিল থেকে টিস্যু নিয়ে এলিজাবেথের হাতে দিল। পরপর স্মিত স্বরে বলল, কিছু হবে না এলোকে সে, আমি আসি তো। আর 4 দিন পর আমরা এখান থেকে চলে যাব অনেক দূর। মানতে পারে না এলিজাবেথ, মন কু ডাকতে থাকে। চোখ ভরা অসহায়তা নিয়ে বলল, সে মানুষ না, সাইকোপ্যাথ একটা। আমি সব সামলে নেব, যাও ফ্রেশ হয়ে নাও, একটু পর চেকিং করব আমরা। কান্নার তোর কমে এলো এলিজাবেথের। কপালে ভাঁজ ফেলে বলল, কোথায় যাব? তাকবীর ঠোঁট কামড়ে কিছু একটা ভাবলো, অতঃপর বলল, একটু হোটেলে উঠবো দূরে কোথাও, এখানে থাকাটা এখন রিস্ক। হাত তুলে থামিয়ে দিল তাকবীর। কিছু ভেসে আসা শব্দগুলো কে মস্তিষ্ক শব্দের খণ্ডিত অংশকে পুরো শব্দের অংশকে পরিণত করার চেষ্টা করলো। এলিজাবেথের কানেও আবছা আসলো কিছু শব্দ। তাকবীরের তীক্ষ্ণ মস্তিষ্ক খুব সহজেই ধরে ফেলে এটা কিসের শব্দ। হঠাৎ বোমা সতর্ক সংকেত বার্তা সাইরেন বেজে উঠল। এলিজাবেথ কিছু বুঝে ওঠার আগেই তাকবীর এলিজাবেথের হাত টেনে ধরে দরজার দিকে ছুটে। দরজার অভিমুখে যাওয়ার আগেই